আমার মা জেঠিরা বলতেন, গাঙে গাঙে দেখা হয়, তবু ভুনে ভুনে দেখা হয় না। আসলেই বাস্তব কথা। একই দেশে থেকেও ৩ বছর পর বোনের সাথে দেখা হলো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। বোনের বাড়িতে বেড়াতে এসে কি কি খাচ্ছি, কোথায় গেলাম, কিভাবে কি আনন্দ করলাম, সবকিছু মিলে দারুণ একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ শনিবার, এখন সকাল 7টা বাজে। গতকাল সন্ধ্যার সময় মমতার বাসায় আসলাম। ওরা দুইজন মিলে রান্নার জন্য বৃষ্টির জল সংগ্রহ করছি। এটা দেখে আমি তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে ছাদে চলে আসলাম। মমতা, এত ছোট্ট গাছের ভিতরে ফুল ধরে? অনেকগুলা একসাথে। কি রে, আমি তো জানি যে বড় গাছে না এগুলি ধরে। না, ছোট এইগুলা তো তুলসী গাছে। এই শিউলি ফুল। শিউলি ফুলে ধরেনি? হ্যাঁ ধরেনি। ধরে। গাঁদা ফুল আছে, সন্ধ্যা মালতী। এই যে এটা সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী, গাঁদা। এই তো সন্ধ্যা মালতী। হলুদ সন্ধ্যা মালতী। আর এখানে আছে আলুর লতা। এই যে এগুলা দিয়ে আমি শাক রান্না করি। শাক টাক খন যায়। হ্যাঁ, এখানে আছে গেট ফুল। এই যে গেট ফুল। ওয়াও, গেট দারুন। অনেক ফুল, অনেক। তুই তো বাগান বিলাসের মতো করিয়ে লাইছিস পুরা বাগান। এই দেখেন, এগুলো হচ্ছে জবা। ও, এই যে জবা। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। এই নয়নতারা। নয়নতারা? হ্যাঁ। নয়নতারা ফুল কি এরকম নি? গাছ তো অন্যরকম। আমরা আঙ্গুগুন আছে দেন, এগুলো অন্যরকম। কত বড় গাছ? অনেক বিশাল, বড় বড় হয়। ও, এইরকম নয়নতারা তো দেখি নাই কোনোদিন। চাই এইটা এগুন নি ধরে এই গাছে, সব বড় গাছে। এগুলো হইলো আরেকটা। ও, হ্যাঁ। থাক থাক থাক। এখন কেন নিছো? ওদের বিল্ডিং এ সাপ্লাইয়ের জল নাই, নিজেদের চাপ কলের জল মোটরের সাহায্যে তোলে। তো ওই জলে আয়রন বেশি, ওটা খাওয়াও যায় না, আবার রান্নাও করা যায় না, শুধু ব্যবহার করা যায়। তাই বৃষ্টির জল সংগ্রহ করে। দেখা যাচ্ছে? দেখা যান না কিন্তু। ও, বড় বড় শিউলি ফুল গাছ হলো এগুলা। এগুলার ভিতরে সবসময় ফুল ধরে। এই যে ফুলের চলে আসতেছে, ফুল ধরবে ভিতরে। তারপরে তেঁতুল গাছে দেখি তো। আচ্ছা মমতা, যখন জলের প্রয়োজন হয় কেন দোষ জল? এগুলো কি ফুল? এগুলো হলো একটা ফুল আর কি নাম জানি না, খুব সুন্দর। এমনি বৃষ্টির জন্য এরকম হয়ে গেছে। ওইদিকে আছে অলিয়েন্ডা। অনেকগুলা গাছ আছে। ওই করবি হলুদ করবি। করবি নিয়েছিলাম একবার। এই যে করবি। বা, কত রকমের ফুল যাইতে দম যায়। হ্যাঁ, অনেকগুলো আছে এখানে। এই যে সাদা ফুলে, অনেক সাদা ফুল। এই সাদা, এর আগেও কতগুলো নিয়েছিলাম। দারুন। অপরাজিতা, অনেক ফুল। এখনো গাছটারে এরকম করে দেওয়াতে। তুই যদি কোনোদিন বাসা পাল্টাস মমতা, কেমনি কিরবি? এই জন্য বইয়ে পাল্টাই না, গাছের জন্য পাল্টাই না। গাছের তো একবারে অনেক, কত রঙের ফুল, কত রঙের কিছু। এগুলো আবার স্বপ্না দিয়ে লাগাই। স্বপ্না দি কেন আবার? ওই দোতলা। মা ধর, আমি চলানি। বাবুরে, এত কিনারে যাচ্ছে? ওহ, আকাশে কি মেঘ রে বোন, সারাদিন বৃষ্টি হবে আজকে। আজ সারাদিন বৃষ্টি হবে।
এরে মমতা এগুন কি এগুন কার এগুন বাদাম বাদাম কার ওই নিচতলার এক দিয়ে দিছে এই অনেকগুলা বাদাম ভিতরে ইয়ে শ্বাস আছে না হ্যাঁ শ্বাস আছে অবশ্যই এগুলো শুকাই গেলে ভিতরে শ্বাস বের করবে আর কাটি 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 দুকিয়ে তো মনে হয় দুকিয়ে তো বার করেন দেবে এদিকে আরো অনিয়নটা আছে এগুলো আমাদের নিচতলার আগে দেখি তো কত ফুল শাক লাগতো না শাক লাগতো না ঘরে শাক আছে তো মমতারা এখানে ভাড়া থাকে স্কুলের কাছাকাছি বাড়িতেও ঘর আছে তো বাড়িতে এখন কেউই থাকে না সবাই বাইরে বাইরে থাকে হ্যাঁ 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 টাঙ্কি দুটা ওই নিচে হ্যাঁ 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 ও দূরে আছে তো আবির্বা আমাকে দেখাচ্ছে ওর কাকার বাসা বিকেল বেলায় আমরা সবাই মিলে ওদের বাসায় যাব ওমা রাস্তাঘাট তো ডুবি যার এত কিনারে যাচ্ছে আরে মা এত কিনারে যাচ্ছে ছাদ থেকে হাই রোড দেখা যাচ্ছে তো এই রোডে ঢাকা চট্টগ্রাম যেখানে যাওয়া হয় এক বাসে এখান থেকে যাওয়া যায় হিন্দি তো ভাষা এলো মমতা হ্যাঁ ওই সাইডে হতেছে এখন এদিকে আর হবে না মা শহরটা না ওই যে বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে এখানে এবার একটা সুন্দর বিয়ে রয়েছে এমন টাইমে বড় এই হাতে বিয়ে মাইয়ার মা হ্যাঁ মাইয়া এই বড় না আসলে বিয়ে মানে এই বাড়ি অনেক করলে তোরা কি কিছু দিবে ওই না গো আর চিন্তা করি কোনো সময় ভিডিও টিডিও করতে শিখতে কোনো শিওর না করো চাকরি মাফ করো রোড কাছে থাকলে এসব জায়গা থাকতে আমার কাছে ভালো লাগে রোড ঘাট থাকলে রোড কাছে না থাকলে অন্ধকার গলিতে আমি কেন থাকতাম ওমারে ইয়ার অপূর্ব বাইর গেছি অপূর্ব ওর বাইর গেছি না মমতা এত ভিতরে মানে মানসিক অসুস্থ হইলে ইয়ারা কান্দ করি লঞ্চা কোনো উঠেনি অনেকক্ষণ ছাদে ছিলাম একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর চারিদিকে আকাশ কালো মেঘে চেয়ে গেছিল দেখতে খুব ভালো লাগছিল অনেকক্ষণ ওখানে ছিলাম এখন বাসায় এসে দেখি আমার বোন পাস্তা রান্না করছে সকালে খাওয়ার জন্য সাথে দুপুরে রান্নারও আয়োজন চলছে হাঁসের মাংস কলমি শাক আরো কি কি রান্না করবে তো আমাদের জন্য পাস্তা বেড়ে নিয়ে আসছে আমরা সবাই খাচ্ছি সকালবেলার খাওয়া দাওয়া শেষে দুপুরের জন্য রান্না বসালো সরিষা নারকেল বাটা দিয়ে শাপলা ভাজা করবে কলমি শাক ভাজা করবে লইট্টা মাছের ঝাল রান্না হবে আর হাঁসের মাংস আরো এক পদ মাছ রান্না করতে চাইছিল আমি নিষেধ করেছি আমি বলছি কোনো দরকার নাই 4 পদ হয়েছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এদিকে বারান্দায়ও ছোট ছোট টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ পাতাবাহার
অনেক কিছু লাগিয়েছে। এখন দুপুর 1টা বাজে, আমাদের সবার স্নান হয়ে গেছে, বসে বসে গল্প করছি। মমতা দেখাচ্ছে রুমার ছেলে অর্পণকে। কি যে মায়া লাগে নাতিটাকে দেখতে। মন চাইছে এখনই 2 হাতে জড়িয়ে ধরে একটু আদর করতে। কত দূরে থাকে, কবে যে আবার দেখব ভগবান জানেন। এদিকে রিয়াও মাঝে মাঝে ফোন করে বলে, মা আমার মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, একটু আসেন। কিন্তু অনেক দূরের রাস্তা, যেতেও ইচ্ছে করে না, আবার ওদের সবার জন্য প্রাণ কাঁদে। মমতার মোবাইলে ছবিটা দেখে আমার কাছে যে কি মায়া লাগছে, বারবার দেখছি নাতির ছবি। মমতা বলছিল খাবার খেতে, তো আমরা বলছি এত তাড়াতাড়ি খাবো না, 2টা 2:30 বাজুক তারপরে খাওয়া হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমার বোনের ছোট মেয়ে আবির্ভা ও ভিডিও করছে। আমার পূজনীয় বাবা। একবার আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিলেন কোমরের ব্যথায়। তখন প্রায় 1 মাস শয্যাশায়ী ছিলেন। আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। তখন বাবা সুস্থ হওয়ার পর ভাবছিলেন যে এরকম যদি আবার অসুস্থ হয়ে যাই, আমার তো কোনো স্মৃতি নাই, আমার কোনো তেমন ছবিও নাই। তাই বাবা নিজ থেকে ছবি উঠিয়ে কয়েকটা ছবি বাঁধাই করে নিজের ঘরে একটা রেখেছেন। তারপর ছেলে মেয়েদের সবার ঘরে একটা একটা করে দিয়েছেন। সবার ঘরে এখন বাবার ওই স্মৃতিটাই আছে। নিজে ছবি উঠিয়ে ওটা বাঁধাই করে সবাইকে একটা একটা করে দিয়েছেন। কতটুকু মায়া মমতা থাকলে, কত গুণ থাকলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। আমার বাবা ছিলেন জনম দুঃখী। মায়ের গর্ভে থাকতে নিজের বাবাকে হারিয়েছেন। বিধবা মায়ের সন্তান ছিলেন, কত কষ্ট করে মা লালন পালন করেছেন, কিন্তু পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছেন। আমার ঠাকুরমাও শিক্ষিত পরিবারের মেয়ে ছিলেন। এই কারণে ছেলেকে এত কষ্ট পেয়েছেন, তারপরও ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছেন। বাবা মায়ের কথা মনে পড়লে খুব কষ্ট লাগে, চোখের জল ধরে রাখতে পারি না। আমি সব সময় বলি আমার বাবা ছিলেন জনম দুঃখী। জন্ম নেওয়ার পরে বাবাকে দেখে নাই, অনেক কষ্ট করে মানুষ হয়ে একটু সুখে ছিল কয়েক বছর। সংসার জীবনে আমার বাবা অনেক সুখী মানুষ ছিলেন, কিন্তু শেষ বয়সে এসে আমার মমতাময়ী মাকে হারিয়ে আমার বাবা আবার সেই দুঃখের সাগরে পড়েছিলেন। ওই দুঃখের সাগরে থেকে 4 বছর অতিবাহিত করে হঠাৎ একদিন আমাদেরকে ছেড়ে বাবাও চলে গেলেন। বাবার ওই কষ্টের কথাগুলি মনে পড়লে খুবই দুঃখ পাই। বাবার কোনো অর্থ সম্পদের কষ্ট ছিল না, শুধু মনের কষ্ট ছিল। আমার বাবা যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন, তার আগের দিনও নিজের চেম্বারে বসে রুগী দেখেছিলেন এবং অনেক কাঁচা বাজার করে রেখে গিয়েছিলেন। আমার মা ছিলেন স্বয়ং লক্ষ্মী। মাত্র 58 বছর বয়সে আমার মাও পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। মা যাওয়ার পর থেকে আমাদের সংসারে আর তেমন কোনো উন্নতি নাই, অবনতি ছাড়া। সব সময় অবনতি দেখেছি, এখনো অবনতি দেখছি। আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলতে বলতে আমরা দুপুরের খাবার খেতে বসলাম। আমার বোন সবার জন্য ভাত বেড়েছে এবং আমাদের সবাইকে ডাকছে খাওয়ার জন্য। তো আমি এসে বসে গেলাম। কিছুক্ষণ পর আমার দাদা বৌদিও আসবেন এখানে। আপনারা তো সবাই জানেন আমার দাদা খুবই অসুস্থ, তাই ডাক্তার দেখাতে চৌমুহনী আসছেন। তো মমতা ফোন করে বলেছে এখানে আসার জন্য। তো ডাক্তার দেখিয়ে কিছুক্ষণ পর ওনারা আসবেন, রওনা দিয়েছেন।
তো আমরা আর অপেক্ষা করছি না, আমরা খেতে বসে গেলাম। টেবিলও ছোট, একসাথে সবাই বসতে পারবো না। শাপলা ভাজা করেছে, কলমি শাক ভাজা করেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এত যে চমৎকার হয়েছে। বোনকে শুধু বারবার জিজ্ঞাসা করলাম, কিভাবে রান্না করলি, এত স্বাদ কি করে করলি? তখন ও বলছে, দিদি আপনার মতো অত স্বাদ হবে না, আপনার রান্না তো সেরা। আমি বলছি, না, তোর রান্নাও সেরা। খুবই চমৎকার হয়েছে রান্নাটা, খুব ভালো লাগছে। বারবার ওকে জিজ্ঞাসা করছিলাম, শাপলাতে কি কি দিয়েছিস? ও বলেছে নারিকেল বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, আর কিছুই দিই নাই। ফোড়নে দিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ। সবগুলো রান্না খুবই চমৎকার হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আমাদের খাওয়া দাওয়া শেষে দাদা বৌদিও চলে আসছেন, তো ওনাদেরকে খাবার দিয়েছেন। আমি দাদার পিছনে দাঁড়িয়ে আছি। আমার দাদা কত সুঠাম দেহের অধিকারী ছিলেন। একদিন দাদার শুধু 4 বছর আগের একটা ছবি আপনাদেরকে দেখাবো, তখন বুঝতে পারবেন দাদা কেমন ছিলেন। হঠাৎ করে আমার দাদার কি যে হলো, গত 2.5 থেকে 3 বছর যাবৎ আস্তে আস্তে দাদার শরীরটা একটু শুকিয়ে যাচ্ছে আর ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে। এমনি সুগারের কোনো সমস্যা নাই, হাই প্রেশারও নাই, তেমন কোনো বড় ধরনের সমস্যা নাই। শুধু কিছুদিন আগে একটা সূক্ষ্ম অপারেশন হয়েছিল। দাদার শুধু ভুলে যাওয়ার প্রবণতা বেশি। তাই আমি যে 2-1 দিন দাদার সাথে ছিলাম, আগের কথাগুলো দাদাকে স্মরণ করিয়ে দিয়েছি। আমাদের ছোটবেলার কথা, মা বাবা থাকাকালীন বিভিন্ন সময়ের আনন্দের মুহূর্তগুলো দাদাকে স্মরণ করিয়ে দিচ্ছি শুধু। আজও ডাক্তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, তো বৌদি এসব কথাগুলো বলাবলি করছিলেন। এখন ভর সন্ধ্যাবেলা, আমরা এখন চলে আসলাম মমতার দেবর বিজয়ের বাসায়। বিজয় দেশে থাকে না, বাইরে থাকে। বাসায় ওর মেয়ে, বউ, মা এরা সবাই থাকে। সকালবেলায় মামিমার সাথে কথা বলেছিলাম, তো ওনাকে কথা দিয়েছি মামিমা আপনাকে দেখতে যাব। উনি খুব খুশি হয়েছেন। তো এখন না এসেও পারছি না, খুব বৃষ্টি দুপুর থেকে। তো একটু ফাঁক পেয়ে মমতা, বৌদি, আবির্বা আর আমরা 4 জন আসলাম, আর ওনারা 3 জন বাসায় আছেন। সিন্দুর করতে পারো, হাকনা চুলে, হাকনা চুলে, হাকনা চুলে সিঁদুর পরা, এটা হচ্ছে আশীর্বাদ। সব জানি। কি গো, তোমাদের কোনো লড়াচড়া নাই, কথাবার্তা নাই, কি ব্যাপারটা কি? হাই গাইজ, দেখুন ভালো হয়েছে। আয় কিন্তু মিঠুনের কষি তো আগে বিজয়ের লগে যদি বিয়ে বাড়ি থাকতে আর তোর কোনো বন্ধু বান্ধব লাগবে না, দুজন একটা সুন্দর মতো টিকি থাকতে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, হয়তো সময় হয়তো না। এই তো 8টা 9টা 10টা বাজে ফোন, 7টা বাজে 7:30 8টা বাজে ফোন। ও, প্রতিদিন। বিজয়ের বউ আমাদের জন্য ফুচকা ভাজছে। তো এগুলো প্যাকেটের কিনা, এখন শুধু তেলে ভেজে নিচ্ছে। আমি দেখছি কেমন।
আসো আনারে ডিম দিছে বেশি ডিম এটা নিয়ে একটু বালা করে সিদ্ধ মোবাইল ডিম কাঁচাও খন যায়। আমাদের জন্য ফুচকা চলে আসলো। আবির্বা গিয়ে কাকির হাতে হাতে একটু সাহায্য করেছিল, তাই তাড়াতাড়ি খাবারগুলো চলে আসছে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তেঁতুলের জল দিয়ে ফুচকা খেতে খুবই ভালো লাগছে। বিজয়ের 2 মেয়ে, ইনি আমার মাওইমা, মমতার শাশুড়ি মা। খুবই সহজ সরল এবং একজন ভালো মনের মানুষ। আমার মাওইমা আর আমার মা সমবয়সী। ঠাকুরের দয়ায় মাওইমা এখনো সুস্থ সবলই আছেন, হেঁটে চলে, নিজের হাতে খেয়ে দিয়ে ঠাকুরের আশীর্বাদে এখনো ভালো আছেন। সেই ভাগ্য কি আর আছে আঙ্গো? অনেকক্ষণ পর্যন্ত বসে গল্প করছিলাম। তো ফুচকা খেয়েছি, চা বিস্কিট খেয়েছি, এখন আমরা সবাই চলে যাচ্ছি। বিজয়ের 2 মেয়ে বাবার মতোই হয়েছে, বাবার চেহারা। খুব লক্ষ্মী এবং মিষ্টি মেয়েগুলো। বিজয়ের বউ বলছে, দিদি আমি আপনার ভিডিও সব সময় দেখি, আমার কাছে খুব ভালো লাগে। শুনে আমিও খুব খুশি হলাম। মাঝে মাঝে কমেন্টস করে, তখন দেখি, কমেন্টসের রিপ্লাই দিই। ও বলছে, দিদি আমি সব সময় দেখি। ওরাও দেখে, বিজয়ও দেখে আমাদের ভিডিও। ওই ফোন করলেও তো দেই হয় না। মনের বাসনা পূর্ণ করো। আমিও একদিন কথা কেছি যাওয়ার জন্য বের হচ্ছি। 3 তলায় থাকে ওরা। নামতে নামতে সবার সাথে কথা বলছি। ওনারা সবাই বলছেন আমাদের বাসায় আসুন, বসুন। তো আমরা কোথাও বসি নাই, চলে আসছি। এসেই দেখি আমার দাদার মনটা খুবই খারাপ লাগছে। তো আমি বলছি, দাদা একটা গান করেন, আগে কত গান গাইতেন, এখন একটা গান গান। তো দাদা বলে, গান গাইতে হলে স্থান কাল পাত্র সবকিছু ঠিক থাকা লাগবে। তো আমি বলছি, এখানে স্থান কাল পাত্র সবই ঠিক আছে, আমরা সবাই আপনার গান শুনবো, একটা গান করেন। তো দাদা বলছে, রে অনেকদিন গান করি নাই, আসলে গান গাইলে মনটা মনে হয় ভালো লাগবে। সাথে সাথে আবির্বা হারমোনিয়াম নিয়ে আসলো, ও 2-একটা গান গাইলো। আমার দাদার মনটাও একটু ফ্রেশ হয়েছে, এখন নিজেও একটু চেষ্টা করছি। দাদার গান শুনে মমতাও কান্না করছে, আমারও চোখ দিয়ে অনবরত জল পড়ছে। দাদার এরকম হাস্যোজ্জ্বল মুখ গত 2-3 বছর দেখি নাই। স্কুলে বিভিন্ন সময় আমার দাদা গান করতেন,
সবাই বলতেন দাদার কণ্ঠ খুবই সুন্দর। ঘরেও অনেক সময় গান করেছেন। মমতাও প্রায় সময় স্কুলে গান করে, তাই একটু দাদাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি সবাই মিলে। দাদা রবীন্দ্রসঙ্গীত খুবই ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমি আবারও বলছি, আমরা কেউই কিন্তু শিল্পী নয়, শুধু দাদাকে একটু উৎসাহিত করার জন্য রবীন্দ্রসঙ্গীত গাইছি। রবীন্দ্রসঙ্গীত আমার দাদার প্রাণের সঙ্গীত। দাদার সাথে সুর করে গান গাইতে গাইতে দুই বোন চুপি চুপি দাদাকে না দেখিয়ে অনেক কান্না করেছি। জাগো জাগো এখন দেখে আবারও কান্না পাচ্ছে। দাদাকে আমরা খুবই ভালোবাসি, কিন্তু কাছাকাছি নাই, অনেক দূরে থাকি। সুখে দুঃখে কাছাকাছি একটু থাকতে পারলে খুব ভালো হতো। এই সময় আমার দাদার কাছে আমরা যদি থাকতে পারতাম, দাদার আগের সব স্মৃতিগুলো মনে করিয়ে দিতাম, তাহলে দাদার একটু উন্নতি হতো। ঝলকে ঝলকে শান্ত হাসি করুণ আলোকে ভাতেছে নয়নে দুনে। আপনিও শুরু করেন। ফুল দরে বাঁধা ঝুলনা আবার সেদিন দুজনে দুলেছিল বনে। ফুল ধরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে। দাদা আগে রেডিও টেলিভিশনে বিভিন্ন শিল্পীর সাথে গলা মিলিয়ে গান করতেন, খুব ভালো লাগতো শুনতে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।